আর ওদিকে ছেলে কিডন্যাপ হয়ে গেছে বলে আন্টি যদি থানা পুলিশ করেন তখন কি হবে? আর সেটা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। আন্টির ইনফ্লুয়েন্স আমার খুব ভালো করে জানা আছে। পুলিশ তো আমাকে তুলে নিয়ে যাবে রে। হ্যাঁ, তুই ওই চিন্তাটা করিস না। আমি যে তোর এখানে এসে আছি এটা কেউ আন্দাজও করতে পারবে না, তাই জন্যই তো এখানে আসা। কে ফোন করেছিল পড়ো? যে ভয়টা পাচ্ছিলাম সেটাই ঘটলো। আন্টি। পরম 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 মমকে কিন্তু খবরদার বলবি না আমরা এখানে আছি, ওকে? হ্যালো, উদয়কে ফোনটা দাও পরম। আশা করি আমার কথাগুলো তোমার কানে যাচ্ছে পরম। উদয়কে ফোনটা দাও, ওর সঙ্গে আমার গুরুত্বপূর্ণ কথা আছে। আন্টি, উদয় তো হসপিটালে, আমি তো বাড়িতে। আমি উদয়কে কি করে ফোনটা দেব? উফ পরম, তোমার সঙ্গে লুকোচুরি খেলার জন্য কিন্তু আমি ফোনটা করিনি। আর একটা কথা মাথায় রেখো, তোমার সঙ্গে কথা বলে বাজে সময় নষ্ট করার মতো সময় কিন্তু আমার হাতে নেই। কাজেই উদয়কে ফোনটা দাও। আন্টি, পরম আমি খুব ভালো করে জানি উদয় রিমলিকে হসপিটাল থেকে ছাড়িয়ে নিয়ে গেছে। আর এই শহরে আমাদের বাড়ি ছাড়াও উদয়ের যাওয়ার মতো জায়গা একটাই আছে, সেটা হচ্ছে তোমাদের বাড়ি। কাজে ফালতু কথা না বলে উদয়কে ফোনটা দাও। গাড়ি বাবু, আপনি নিজের এত লুকাইতেছেন কেন? আপনার যদি মনে হয় আপনি কোনো ভুল করেন নাই, তাইলে সেইটাই আপনার মায়ের খুললা কন, বোঝানো না রে। সমস্যার সম্মুখীন না হইলে সমস্যার সমাধান হয় না গাড়ি বাবু। তিনি যেমনই হন, উনি তো আপনার মা। আপনি ওনারে বোঝায় কইলে উনি নিশ্চয়ই বুঝবো। এইভাবে আর নিজের লুকায় রাখবেন না গাড়ি বাবু, তাইলে আমার নিজের অপরাধী লাগবো। আমার মনে হইব যে আমার জন্য একজন মা তার ছেলের দিকে বাড়ি ফিরবে। ওকে? না না দেখো, আমি কিন্তু এতক্ষণ তোমাকে অনুরোধ করছিলাম, এবার অর্ডার করছি, জাস্ট কাম ব্যাক। বাট মম, আশা করি মমের কথা অগ্রাহ্য করার মতো সাহস তোমার এখনো হয়নি বেটা।
বাট মম, আমি ফিরে এলে রিমলির কি হবে? ও এখনো সুস্থ হয়ে ওঠেনি। আই ডোন্ট কেয়ার ওই মেয়েটার কি হলো না হলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। ইউ কাম ব্যাক, তুমি বাড়ি ফিরে আসবে, এটাই আমার শেষ কথা, ব্যাস। দেখো মম, রিমলির ব্যাপারে তুমি কেয়ার না করলেও আই কেয়ার। আর যতদিন না রিমলি সুস্থ হয়ে উঠছে ততদিন অবধি রিমলির প্রতি আমার এই কেয়ারটাই থাকবে। এই কই না, কি হয়েছে বলতো? কেন বলো তো? তুই বুঝতে পারছিস না? কাল থেকেই তো দেখছি বাড়িতে সবার মধ্যে কিরকম একটা অস্বস্তিকর ব্যাপার। সবাই যেন কিছু একটা চেপে রাখতে চাইছে। বৌদিকেও তো খুব অশান্ত লাগছে। তুমি দেখেছো? দেখলাম তো বৌদি রূপজিৎকে ডেকে কিছু একটা বললো। কার কিছু একটা হয়েছে আমি বুঝতে পারলাম না। কই না, বল না আমায় একটু, কার কি হয়েছে? তোমাকে বলা মানেই তো আবার এক্সট্রা প্রবলেম। এভাবে কেন বলছিস মা? তোমাকে বললেই তো তুমি প্রচন্ড টেনশন করবে, তাই তোমাকে কিছু জানাইনি। জানাসনি মানে? কি জানাসনি? কই না বল না মা, বল না কার কি হয়েছে? ওদিকে উদয়, রিমলি ওরা যে গেল, ওদেরও তো কোনো খবর নেই। হ্যাঁ রে, ওদের কিছু হয়নি তো? না। কি হয়েছে উদয়? কই না প্লিজ, তুই আমার থেকে আর লুকোস না প্লিজ, সবটা সত্যি বল আমায়। কি হয়েছে ওদের? না মা, মানে তুমি যেটা ভাবছো সেটা নয়। দাদা ভাইয়ের কিচ্ছু হয়নি। তাহলে রিমলি কি হয়েছে রিমলির? মা, দাদাভাই রিমলিকে মুরাদিডাঙ্গা নিয়ে গেছিল সারা জীবনের জন্য, ওখানে রেখে আসবে বলে। তো ব্যাক করার সময় দাদাভাইয়ের ওপর কয়েকজন অ্যাটাক করে, আর দাদাভাইকে বাঁচাতে গিয়ে রিমলির পেটে ছুরি ঢুকে যায়। মা শান্ত হও, ঘাবড়ানোর কিচ্ছু নেই। দেখো, দাদাভাই বড় মামিমার পরিচিত কোনো নার্সিংহোমে রিমলিকে অ্যাডমিট করেছিল কাল রাতে। ইভেন শুনলাম বড় একটা অপারেশনও হয়েছে। তো এখন সেভাবে কোনো বিপদের আশঙ্কা নেই, ঠিক আছে মা রিমলি ভালো আছে। মম, রিমলি না থাকলে হয়তো তুমি আমার মুখও দেখতে পেতে না। হ্যাঁ, কিন্তু তাতে তো আমার কিছু হলো না উদয়। আমি তো এখনো তোমাকে দেখতে পাচ্ছি। বাট মম, আমি তো বেঁচে আছি, রাইট? আমার প্রাণটা তো তোমার কাছে ইম্পর্টেন্ট। মম, তুমি একটা সেকেন্ডের জন্য ভাবো, যদি রিমলির জায়গায় আমি হতাম, আমি যদি মৃত্যুর সাথে লড়াই করার পর এখনো অসুস্থ হয়ে থাকতাম, সেই ব্যাপারটা কি তোমার কাছে খুব আনন্দের হতো? নিশ্চয়ই নয়, রাইট? মম দেখো, আমি তোমায় রিকোয়েস্ট করছি, ইটস এ রিকোয়েস্ট মম, প্লিজ তুমি নিজের জায়গা থেকে বেরিয়ে এসে একবার এই সিচুয়েশনটা ভাবার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। আমি কোন সিচুয়েশনের মধ্যে এই ডিসিশনটা নিয়েছি সেটা একবার বোঝার চেষ্টা করো। রিমলির ফিজিক্যাল কন্ডিশন কিন্তু এখনো ভালো নয় মম। একমাত্র আমি জানি ও কি অবস্থার মধ্যে রয়েছে এখন। আর মম, যখন এরকম একটা সিচুয়েশনে আমি দায়িত্ব নিয়ে রিমলিকে পরমের কাছে নিয়ে এসেছি, তোমার নিশ্চয়ই বোঝা উচিত ছিল তার পেছনে একটা কোনো কারণ আছে। আমি তো জাস্ট বুঝতেই পারছি না এর পেছনে কারণটা কি থাকতে পারে। মম দেখো, কোনো কারণ না থাকলেও রিমলির প্রতি তো আমার একটা বেসিক দায়িত্ব আছে মম, সেটা তো আমি অস্বীকার করতে পারি না, রাইট? আর তুমি খুব ভালোভাবে জানো মম, আমি আমার দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নিই না। বাহ উদয়, বাহ, ফ্যান্টাস্টিক। তুমি একটা কাজের মেয়ের প্রতি দায়িত্ব পালনের কথা ভাবছো, আর নিজের মার প্রতি কোনো দায়িত্ব নেই। কোনো দায়িত্ব
দায়িত্ব পালনের কথা তুমি ভাবছো না? আচ্ছা, মা হিসেবে আমি কি এটুকু এক্সপেক্ট করতে পারি না? চুপ করে কেন উদয়? আনসার মি। হবু স্ত্রী সৃজার প্রতি, আমার প্রতি, তুমি মুখার্জি বাড়ির ছেলে, সেই বাড়ির প্রতি কোনো দায়িত্ব পালনের কথা তুমি মাথাতেও আনছো না। মম, দেখো, যতদূর আমার মনে হয় একজন মানুষের দায়িত্ব একটা নির্দিষ্ট সময়ের পর শেষ হয় না, দায়িত্ব সারা জীবনই থাকে। কিন্তু প্রশ্ন হচ্ছে প্রায়োরিটি হিসেবে কোন দায়িত্বটা কখন পালন করতে হয়। এই শিক্ষা তো তুমি আমায় দিয়েছো মম, যে প্রায়োরিটির ওপর ডিপেন্ড করে রেসপন্সিবিলিটি নিতে হয়, রাইট? মম, আই জাস্ট ওয়ান্ট টু সে দ্যাট আমি তানিশা মুখার্জির ছেলে, আমি দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নিতে পারি না। আর আমার এই মোমেন্টে মনে হয়েছে রিমলির যা কন্ডিশন, তাতে আমার বাড়ি পরিবারের থেকেও বেশি ইম্পর্টেন্ট রিমলির পাশে থাকা। তার মানে তুমি বলছো তোমার কর্তব্য বলছে তুমি বাড়ি ফিরতে পারবে না, তাই তো বেটা? মম, প্লিজ, তুমি ভুল বুঝছো। আমি ফিরবো না, আমি ফিরতে পারবো না এখন মম। বেটা, এর আগেও যখন তুমি ভুল করেছো আমি কিন্তু তোমাকে ক্ষমা করে দিয়েছি। ভালো করে মনে করে দেখো, যখন তুমি রিমলিকে বিয়ে করে বাড়িতে নিয়ে এলে আমি প্রচন্ড প্রচন্ড কষ্ট পেয়েছিলাম, কিন্তু কিন্তু তুমি আমার নিজের সন্তান, সেই ভেবে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম তুমি ঠিক ঠিক তোমার নিজের ভুলটা শুধরে নেবে, আর সেই ভুল শুধরে নেওয়ার সুযোগও আমি তোমাকে দিয়েছিলাম। কিন্তু কিন্তু তুমি বোধহয় ভুলে গেছো, তুমি আমাকে তখন কথা দিয়েছিলে তুমি এরকম ভুল আর কখনো করবে না। এটা কি হলো? তুমি তো কথা দিয়েছিলে, তুমি সৃজাকে কথা দিয়েছিলে তাকে আর কোনো অভিযোগ করার কোনো স্কোপ তুমি দেবে না। কিন্তু আজ তুমি যেটা করলে সেটা কিন্তু সকলের সহ্যের সীমা পেরিয়ে গেছে বেটা। আর আমাদের ধৈর্য ধরে রাখা সম্ভব নয়। শুধু তোমার জন্য আজ সৃজার কাছে আমাকে অপমানিত হতে হয়েছে বেটা। তুমি আমার ছেলে, তোমার কিছু মনে হচ্ছে না? আমি তো দুঃস্বপ্নেও ভাবতে পারি না আমার ছেলের জন্য আমাকে অপমানিত হতে হবে কোনোদিন। মম, তুমি ভুল বুঝছো। তুমি ভালোভাবে সিচুয়েশনটা বিচার করে দেখো, আমি কোনো ভুল করিনি। ওকে, আর কিছু আমাকে বোঝাতে হবে না বেটা, আমি যা বোঝার বুঝে গেছি। আমি শুধু এখন এটুকুই দেখতে চাই যে তুমি আর কত ছোট আমাকে করতে পারো। আর একটা কথা কান খুলে শুনে রাখো, এখনো যদি তুমি বাড়ি না ফেরো তার ফল কিন্তু তোমাকে ভুগতে হবে। কারণ রিমলি তোমার কাছে যতই মূল্যবান হয়ে উঠুক না কেন, তানিশা মুখার্জির কাছে রিমলির কোনো মূল্যই নেই। আর তানিশা মুখার্জি কোনোদিন কারোর অপমান সহ্য করেনি, সে সম্পর্কের বাইরের কারোর থেকেই হোক বা প্রাণের চেয়ে প্রিয় ছেলের কারণেই হোক। মম, হ্যালো 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 রূপজিৎ, হ্যাঁ রূপজিৎ শোনো, বলছি পুলিশকে কিছু জিজ্ঞেস করার দরকার নেই। না কিছু দরকার নেই, আমার সঙ্গে উদয়ের এক্ষুনি কথা হয়েছে, ও পরমের বাড়িতেই আছে।
আমি তোকে বলতাম না কই না, আমাদের রিমলি একদম অন্যরকম মেয়ে। একদমই। সত্যি বৌদিরা যে কবে বুঝবে কে জানে। তুই ভাব, যে মেয়েটাকে আমরা এতটা অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিলাম, সে কি না আমাদের বংশের প্রদীপ উদয়ের প্রাণ রক্ষা করার জন্য নিজের প্রাণটা অবধি দিতে চেয়েছিল। জানিস তো কই না, আমার মনে হয় আর কেউ বুঝুক না বুঝুক, উদয় ঠিক বুঝবে। উদয় বুঝবে যে রিমলি হচ্ছে ওর রক্ষা কবচ। রিমলি থাকলে উদয়ের কোনো ক্ষতি হবে না, তুই দেখিস। মা জানো তো, এইদিকে আরও একটা ঘটনা ঘটেছে। আবার কি হয়েছে? দেখো মা, এই ঘটনাগুলোর পরেও দাদাভাই যে রিমলিকে বউ হিসেবে মেনে নেবে তার গ্যারেন্টি কিন্তু আমি দিতে পারছি না। কিন্তু কালকের ঘটনার পরে দাদাভাই যে সামান্য হলেও রিমলির প্রতি দুর্বল হয়েছে সেটা কিন্তু বৌমনি কথা বলেই বুঝতে পেরেছে। সত্যি? হ্যাঁ মা, আমি সত্যি বলছি। তুই সত্যি বলছিস? মানে সোমালি তোকে এই কথাগুলো বলেছে? উফ, তোমাকে বলছি না আমাকে বৌমনি এই কথাগুলো বলল। কি অদ্ভুত তাই না মা? দেখো, যে দাদাভাই রিমলিকে তার বাড়িতে ফিরিয়ে দিতে চেয়েছিল, রিমলির জীবনে যত বড়ই সমস্যা নেমে আসুক না কেন, দাদাভাই কোনোদিনও ওর মুখ দেখবে না ঠিক করেছিল। কিন্তু দেখো ঈশ্বরের কি লীলা, ভগবান চাইলে। তোরা এখন দেখছিস, আর আমি তো সেই প্রথম থেকেই দেখছি ভগবানের লীলা। তুই জাস্ট ভাব কই না, মানে উদয়ের এই বাবার ভিটে মানে মুরাদিডাঙ্গায় যাওয়া, সেখানে গিয়ে রিমলির সঙ্গে আলাপ, ওদের পরিচয়, ওদের বিয়ে, এই সব কিছুর পেছনে উপরওয়ালার ইশারা নেই? কি বলতে চাস তুই? আমার তো মনে হচ্ছে সবটাই উপরওয়ালারই লীলা। তাই উদয় যতই রিমলির সঙ্গে ওর বিয়েটা অস্বীকার করুক, বৌদি যতই চেষ্টা করুক রিমলিকে সরিয়ে সৃজাকে উদয়ের জীবনে জায়গা করে দিতে, পারবে না। আর এই গাঁট ছড়া না স্বয়ং ঈশ্বর বেঁধেছেন। দেখিস, ওদের দুজনকে কেউ আলাদা করতে পারবে না। তাই যেন হয় মা, তোমার কথাটাই যেন সত্যি হয়। আচ্ছা কই না, তোর কি মত? কি ব্যাপার? না মানে আমাদের কি একবার রিমলিকে দেখতে যাওয়া উচিত? হ্যাঁ গো, তোমাদের মায়ের দুজনেরই লজ্জা শরম বলে কিচ্ছু নেই না গো? গাড়ি বাবু, অনেক হয়েছে। আপনি আর বড় ম্যাডামরে কোনো কষ্ট দিবেন না। রিমলি দেখো, তুমি এসব বুঝবে না। না গাড়ি বাবু, বোঝানোর মতন আর কিচ্ছু নাই। সত্যি তো, আমি আপনার কে কন্ত? আমার জন্য আপনার বড় ম্যাডাম রে, সিজা দিদিরে কষ্ট দেওয়ার কোনো অধিকার নাই। আপনার পুরো পরিবারের কষ্ট দেওয়ার কোনো অধিকার নাই গাড়ি বাবু। আপনি বাড়ি ফিরে যান গাড়ি বাবু। আমি আপনার কাছে হাত জোর করি, আপনি বাড়ি ফিরে যান। আমারে হাত ছোট করবেন না। আপনি তো আমারে মুরাদিডাঙ্গায় রাইখাই দিতে চাইছিলেন, তাই না? তাইলে এখন কেন আমারে সাইরা যাইতাছেন না? ধইরা নেন না যে আমি মুরাদিডাঙ্গাতেই আছি। বাড়ি যান গাড়ি বাবু, দয়া করে আপনি বাড়ি যান। নিজের পরিবারের লোকের আর কষ্ট দিবেন না, আপনি বাড়ি যান। দেখো রিমলি, তুমি প্লিজ এইসব নিয়ে ভাবতে যেও না। দেখো, আমি যা ডিসিশন নিয়েছি অনেক ভেবে চিন্তে নিয়েছি রিমলি।
তোমার কাজটা খুব সিম্পল, তোমার কাজ হচ্ছে শুধু বিশ্রাম নেওয়া। এইসব নিয়ে কিচ্ছু ভেবো না তুমি, প্লিজ। না গাড়ি বাবু, আর না। আমার জন্য আপনার ভবিষ্যৎটা আমি কিছুতেই নষ্ট হইতে দিব না। আমি জানি আমার জন্য আপনি ভাইবা চিন্তা কোনো সিদ্ধান্ত নিতে পারতেছেন না। আমার জন্য আপনার এত সমস্যা, আমি না থাকলে আপনার সমস্ত সমস্যার সমাধান হইব। আমি আর এখানে থাকুম না, আমি এখান দিয়ে চলে যাবো। আরে না, উঠো না।